থাম্বনেলে কি দেখলে? 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ইংরেজি বিষয়ের জন্য সেরা 60খানা এসএকিউ, টপ 60 এসএকিউ। 2023 সালে এবং 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত সাফল্যের পরে 2025 সালে আবার আমি হাজির হয়েছি 60খানা এসএকিউ নিয়ে। আমরা জানি ইংরেজিতে আমাদের দুইয়ের দাগটা হচ্ছে এসএকিউর দাগ, মোট প্রশ্ন থাকবে 16খানা। তো এই 16খানা এসএকিউর জন্য তোমাকে 60খানা এসএকিউ দেওয়া হচ্ছে। 60খানা শর্ট কোশ্চেন্স, 60খানা এসএকিউ রেডি করে নাও। এখান থেকে তুমি 16টা কোশ্চেন কমন পাবেই পাবে। তো আর দেরি না করে আমরা ভিডিও শুরু করছি। আমরা প্রশ্ন উত্তর দুটোই আলোচনা করব। মোট সেরা 60খানা এসএকিউ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজির জন্য। প্রথম প্রশ্ন আছে, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন্টু দ্য ট্রেন? কোন স্টেশনে ওই অন্ধ মেয়েটা ট্রেনে উঠেছিল? উত্তরে কি লিখবে? দ্য ব্লাইন্ড গার্ল গট ইন্টু দ্য ট্রেন অ্যাট রোহানা। ওই অন্ধ মেয়েটা ট্রেনে উঠেছিল রোহানা স্টপেজে বা রোহানা স্টেশনে। দুইয়ের দাগে আছে, হু কেম টু সি দ্য গার্ল অফ অ্যাট রোহানা স্টেশন? এই রোহানা স্টেশনে মেয়েটাকে সি অফ করতে মানে টাটা করতে কে এসেছিল বা ছাড়তে কে এসেছিল? তার উত্তরে লিখবে, এ কাপল প্রবাবলি হার প্যারেন্টস কেম টু সি অফ দ্য গার্ল। একটা স্বামী স্ত্রী দম্পতি এসেছিলেন, সম্ভবত মেয়েটার বাবা মা, ওনারা এসেছিলেন মেয়েটাকে ছাড়তে। তিনের দাগে, হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর সেন্সিটিভ টু? দি আইজ হ্যাবিট গল্প থেকে নেওয়া। তো লেখকের যে চোখ দুটো ছিল সেগুলো সংবেদনশীল ছিল কোন জিনিসের প্রতি? কিন্তু অন্ধ ছিলেন, কিন্তু চোখ দুটো সংবেদনশীল ছিল কোন কোন জিনিসের প্রতি? দ্য ন্যারেটার্স আইজ ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। লেখকের চোখ দুটো সংবেদনশীল ছিল শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতি। চার দাগে, হাউ ডিড দ্য ন্যারেটর কাম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? বক্তা কি করে জানতে পেরেছিলেন যে মেয়েটা পায়ে চটি পড়েছে? দ্য ন্যারেটর কেম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। বক্তা জানতে পেরেছিলেন মেয়েটা পায়ে চটি পড়েছে কারণ যেভাবে ওই চটিগুলো গোড়ালির সঙ্গে লেগে আওয়াজ করছিল। পাঁচে থাকে, হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই? বক্তা তার মনের চোখে কি দেখতে পাচ্ছিলেন? ইন হিজ মাইন্ডস আইজ দ্য ন্যারেটর কুড সি দ্য টেলিগ্রাফ পোস্টস ফ্লাশিং বাই। বক্তা তার মনের চোখে দেখতে পাচ্ছিলেন ওই টেলিগ্রাফের পোস্টগুলো ফ্লাশ করছে, বেরিয়ে যাচ্ছে, মানে এক ঝলক দেখা দিচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে। ছয়ের দাগে, হাউ ডিড দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল? বক্তা ওই মেয়েটার গলার আওয়াজের কিভাবে বর্ণনা করেছেন? দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। ওই মেয়েটার গলার আওয়াজের মধ্যে ছিল পাহাড়ি নদীর আওয়াজ বা পাহাড়ি ঝর্ণার আওয়াজ। সাথে থাকে, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি? বক্তার দিবা স্বপ্ন সেটাকে ভেঙেছিল কে? দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। সেই নতুন প্যাসেঞ্জার যে ট্রেনে উঠেছিল সাহারানপুর স্টপেজে, সে লেখকের দিবা স্বপ্নটাকে ভেঙেছিল। আটে থাকে, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর থট অফ লাফটার? বক্তা যখন হাসির কথা ভাবলেন তখন কিটা ঘটলো? দ্য থট অফ লাফটার মেড হিম ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। এই হাসির ভাবনাটা লেখকে বিষণ্ণ এবং একাকী করে তুলল। নয়ের দাগে, হু ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর? কাকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল? ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। কালামের মায়ের বংশপুরুষদের মধ্যে কোনো একজনকে এই বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? ব্রিটিশরা দিয়েছিল। দশে দাগে, হোয়াট টাইপ অফ চাইল্ডহুড ডিড কালাম হ্যাভ? এপিজে আব্দুল কালামের শৈশবটা কেমন ছিল? কালাম হ্যাড এ সিকিওর চাইল্ডহুড বোথ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। কালামের একটা নিরাপদ শৈশব ছিল বস্তুগত দিক থেকে এবং আবেগ ভালোবাসার দিক থেকে। 11 থেকে, হাউ ফার ওয়াজ দ্য রামেশ্বরম টেম্পল ফ্রম কালামস হাউস? কালামের ঘর থেকে রামেশ্বরম মন্দির কত দূরে? দ্য রামেশ্বরম টেম্পল ওয়াজ 10 মিনিটস ওয়াক ফ্রম কালামস হাউস। এই রামেশ্বরমের মন্দিরটা ছিল 10 মিনিটের হাঁটা পথ কালামের বাড়ি থেকে। 12 থেকে, হোয়ার ডিড কালাম ফাদার টেক হিম ইন দ্য ইভিনিং? কালামের বাবা কালামকে সন্ধ্যাবেলা নিয়ে যেতেন কোথায়? কালামস ফাদার টুক হিম টু দ্য লোকাল মস্ক ফর ইভিনিং প্রেয়ার। কালামের বাবা কালামকে নিয়ে যেতেন স্থানীয় মসজিদে। কিসের জন্য? সন্ধ্যাবেলা নামাজের জন্য, মানে মাগরিবের নামাজের জন্য। 13 থেকে, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? ওই রামেশ্বরমে যে শিব মন্দিরটা ছিল ওখানকার প্রধান পুরোহিত তিনি কে ছিলেন? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। এখানে আর টেম্পল লিখেছি, তোমরা পরীক্ষা লিখবে রামেশ্বরম টেম্পল। তো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম শিব মন্দিরের প্রধান পুরোহিত। 14 থেকে, হোয়েন অ্যান্ড হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে? কখন এবং কিভাবে কালামের বাবা দিন শুরু করতেন? কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং নামাজ। কালামের বাবা দিন শুরু করতেন ভোর 4টের সময় নামাজ পড়ে। 15 থেকে, হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স? রজার তার ব্যালেন্সটা হারিয়ে ফেলে কোথায় পড়ে গেছিল? লুজিং হিজ ব্যালেন্স রজার ফেল অন দ্য সাইড ওয়াক। ব্যালেন্সটা হারিয়ে ফেলে রজার পড়ে গেছিল কোথায়? ফুটপাথের উপরে। সাইড ওয়াক মানে ফুটপাথ। 16 থেকে, অ্যাকর্ডিং টু মিসেস জোন্স হাউ ওল্ড ওয়াজ দ্য বয়? মিসেস জোন্সের কথা মোতাবেক ওই ছেলেটা মানে রজার, তার বয়স কত? রজার ওয়াজ 14 or 15 ইয়ার্স ওল্ড। রজার ছিল 14 কিংবা 15 বছর বয়স। 17 থেকে, হাউ ডিড দ্য বয় নো দ্যাট হি অ্যান্ড মিসেস জোন্স ওয়ার নট অ্যালোন ইন দ্য হাউস?
রজার কি করে জানতে পেরেছিল যে ওই বড় বাড়িতে, বড় বিল্ডিং এ মিসেস জোনস আর সে, এই দুজন বাদ দিয়ে আরো কেউ কেউ আছে, মানে ওরা একা নয়, এটা রজার জানতে পারলো কিভাবে? দ্য বয় নিউ দ্যাট হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন ইন দ্য হাউস বিকজ হি কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। রজার জানতে পেরেছিল সে এবং মহিলা ওরা ওই বড় বিল্ডিং এ একা নেই, কারণ সে শুনতে পাচ্ছিল আরো বেশ কিছু রুমের লোকেরা তারা হাসছে এবং কথা বলছে সেই বড় বিল্ডিং এ বা সেই বড় ঘরে। 18 থেকে হোয়ার ডিড মিসেস বেডস টার্ন দ্য বয় লুজ? ওই মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোনস তিনি ছেলেটাকে আলগা করে দিলেন কোথায়? সি টার্ন দ্য বয় লুজ ইন দ্য মিডল অফ আর রুম, তিনি ছেলেটাকে আলগা করে দিলেন তার রুমের মাঝখানে নিয়ে গিয়ে। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস? মিসেস জোনসের পুরো নামটা কি? দ্য ফুল নেম ওয়াজ মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোনস, পুরো নাম ছিল মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোনস। 20 থেকে হোয়াট ওয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম? মিসেস জোনসের যে রুমটা তার মধ্যে একটা পর্দা ছিল, সে পর্দার পেছনে কি কি ছিল? দেয়ার ওয়ার এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন, একটা গ্যাস প্লেট ছিল, একটা আইস বক্স ছিল ওই পর্দার পেছনে। 21 থেকে হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক? মিসেস জোনস কোথায় কাজ করতেন? মিসেস জোনস ওয়ার্ক ইন এ হোটেল বিউটি শপ, মিসেস জোনস কাজ করতেন একটা হোটেলের বিউটি শপে, মানে বিউটি পার্লারে। 22 থেকে হোয়াই ডিড মিসেস বেডস গিভ দ্য বয় $10? মিসেস লুয়েলা বেডস ওই ছেলেটাকে $10 দিয়েছিলেন কি জন্য? সি গেভ দ্য বয় $10 টু বাই ব্লু সুয়েড শুজ, তিনি ছেলেটাকে $10 দিয়েছিলেন ওই ব্লু সুয়েড শুজ কেনার জন্য। 23 থেকে হোয়াট ওয়ার দ্য পার্টিং ওয়ার্ডস অফ মিসেস বেডস? ওই মিসেস লুয়েলা বেডসের শেষ কথা কি ছিল? দ্য পার্টিং ওয়ার্ডস অফ মিসেস বেডস ওয়ার গুড নাইট, বিহেভ ইয়োরসেলফ। মিসেস বেডসের শেষ কথা ছিল গুড নাইট, বিহেভ ইয়োরসেলফ, মানে বিদায়, আচরণ ঠিকঠাক করবে। 24 থেকে হোয়াট ওয়ার দ্য পার্টিং ওয়ার্ডস অফ রজার? রজারের শেষ কথা কি ছিল? রজার্স পার্টিং ওয়ার্ডস ওয়ার থ্যাংক ইউ, রজারের শেষ কথা ছিল থ্যাংক ইউ। 25 থেকে হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম? রাজা গোটা রাজ্য জুড়ে কি ঘোষণা করেছিলেন? দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড ইফ এনিবডি গিভস হিম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স। রাজা তার রাজ্য জুড়ে ঘোষণা করেছিলেন যে তিনি একটা বিশাল বড় পুরস্কার দেবেন সেই ব্যক্তিকে যে ব্যক্তি তার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারবে। 26 থেকে হোয়াই ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু নান? রাজা কাউকে কোনো পুরস্কার দিলেন না কেন? দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান বিকজ এভরিবডি গেভ দ্য অ্যান্সার্স ডিফারেন্টলি, রাজা কাউকে পুরস্কার দিলেন না কারণ প্রত্যেকে উত্তর দিয়েছিল আলাদা আলাদা ভাবে। 27 থেকে হোয়াই ওয়াজ দ্য হারমিট ফেমাস? হারমিট বিখ্যাত ছিল কি জন্য? দ্য হারমিট ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, হারমিট বিখ্যাত ছিলেন তার অগাধ জ্ঞানের কারণে। 28 থেকে হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিফোর মিটিং? এই সাক্ষাতের পূর্বে রাজা সাধারণ পোশাক কেন পরেছিলেন? দ্য জার পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড ডিসগাইজড অ্যাজ এ কমন ম্যান বিকজ দ্য হারমিট মেট অনলি কমন ফোক। রাজা সাধারণ পোশাক পরেছিলেন এবং সাধারণ মানুষ সেজেছিলেন কারণ হারমিট শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গেই দেখা করত। 29 থেকে হোয়াট ডিড দ্য হারমিট ডু অন সিং দ্য জার? রাজাকে দেখে হারমিট কি করলেন? সিং দ্য জার দ্য হারমিট গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, রাজাকে দেখে হারমিট রাজাকে অভিবাদন জানালেন এবং আবার মাটি খোঁড়া চালিয়ে গেলেন। 30 থেকে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? রাজা কোথায় ঘুমিয়ে পড়েছিলেন? দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য হারমিটস থ্রেশ হোল্ড, রাজা ঘুমিয়ে পড়েছিলেন ওই হারমিটের কুটিরের দরজার চৌকাঠের উপরে। 31 থেকে হু উন্ডেড দ্য বেয়ার্ডেড ম্যান? ওই দাড়িওয়ালা লোকটাকে আহত করেছিল কে? দ্য জার্স বডিগার্ডস উন্ডেড দ্য বেয়ার্ডেড ম্যান, রাজার বডিগার্ডেরা তারা আহত করেছিল দাড়িওয়ালা লোকটাকে। 32 থেকে হোয়াই ওয়াজ দ্য জার গ্ল্যাড? রাজা আনন্দিত হয়েছিলেন কেন? দ্য জার ওয়াজ গ্ল্যাড বিকজ হি হ্যাড মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, রাজা আনন্দিত হলেন কারণ তিনি শত্রুর সাথে বন্ধুত্ব করে ফেললেন এত সহজে। 33 থেকে হোয়াট ডিড দ্য জার প্রমিস? রাজা কি প্রমিস করলেন? দ্য জার প্রমিস দ্যাট হি উড রেস্টোর দ্য ম্যানস প্রপার্টি, রাজা কথা দিয়েছিলেন যে তিনি ওই আহত লোকটার সম্পত্তি ফিরিয়ে দেবেন। 34 থেকে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার ওয়াজ টু লিভ? হারমিট কি করছিল যখন রাজার ওখান থেকে ছেড়ে যাওয়ার কথা, মানে রাজা যখন হারমিটকে বিদায় নেবেন বলে উঠে যাচ্ছেন তখন সেই মুহূর্তে সকালবেলা হারমিট কি করছিলেন? দেন দ্য হারমিট ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেডস ডাগ বাই দ্য জার অন দ্য প্রিভিয়াস ডে, আগের দিন রাজার দ্বারা খুঁড়ে দেওয়া যে তলাগুলো সেই তলাগুলোতে হারমিট তখন বীজ রোপণ করছিলেন। 35 থেকে হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল এ ট্রি? মানে গাছকে মারতে কত সময় লাগে? ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, গাছকে মারতে অনেক সময় লাগে। হাউ ডাজ এ ট্রি গ্রো? একটা গাছ কি করে বড় হয়ে ওঠে? এ ট্রি গ্রোজ স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ, একটা গাছ বড় হয়ে ওঠে মাটি থেকে পুষ্টিরস নিয়ে। 37 থেকে হোয়াট ইজ মিন্ট বাই লেপ্রাসাইড? কুষ্ঠরোগীর চামড়া বলতে কি বলা হয়েছে? লেপ্রাসাইড মিনস দ্য স্কিন অফ এ লেপার, এমনি লেপ্রাসাইডের বাংলা মানে হচ্ছে কুষ্ঠরোগীর গায়ের চামড়া, বাট হেয়ার ইট রেফার্স টু দ্য বার্ক অফ এ ট্রি, কিন্তু এখানে এটা বলা হয়েছে গাছের ছাল বা বাকলকে বলা হয়েছে। 38 থেকে হোয়াট ডাজ অ্যাঙ্কারিং আর্থ রেফার টু? অ্যাঙ্কারিং আর্থ কাকে বলে? ইট মিনস দ্য আর্থ হুইচ হোল্ডস এ রুট টাইটলি, এটা বলতে সে মাটিকে বলা হয়েছে যে মাটি মূলকে শক্ত করে ধরে রাখে। 39 থেকে হোয়াট ডাজ আর্থ কেভ রেফার টু? আর্থ কেভ কাকে বলা হয়েছে? হোয়েন এ রুট ইজ পুলড আউট এ গ্যাপিং হোল ইজ ক্রিয়েটেড অন দ্য সারফেস অফ আর্থ, দিস ইজ কল্ড আর্থ কেভ,
যখনই কোনো মূলকে উপড়ানো হয় মাটি দ্বারা গর্তের সৃষ্টি হয়, আর সেই গর্তটাকে বলে আর্থ কেভ। 40 থেকে হোয়ার ডাজ দ্য স্ট্রেংথ অফ এ ট্রি লাই? একটা গাছের প্রধান শক্তি কিসের মধ্যে নিহিত থাকে? দ্য স্ট্রেংথ অফ এ ট্রি লাইজ ইন ইটস রুট। গাছের প্রধান শক্তি নিহিত থাকে তার মূলের মধ্যে। 41 থেকে হুইচ পার্ট অফ এ ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ? গাছের কোন অংশটা সবচেয়ে বেশি সংবেদনশীল? দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। মূল হচ্ছে গাছের সবচেয়ে বড় সংবেদনশীল অংশ। 43 থেকে হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস? সেই ধীর গতিতে নদীটা উজ্জ্বল ঘাসের উপরে কি ফেলে রেখে যায়? দ্য স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য গ্রাস। সেই ধীর গতিতে নদীটা ফেলে যায় উজ্জ্বল রূপলি রেখা ঘাসগুলোর উপরে। হোয়াট ফিলস দ্য হলো? ফাঁকা জায়গাটাকে কে বা কারা ভরিয়ে তোলে? দ্য সানস রেজ ফিল দ্য হলো ফুল অফ লাইট। সূর্যের রশ্মিগুলো ভরিয়ে তোলে ফাঁকা জায়গাটাকে আলো দিয়ে। 45 থেকে হোয়াট ডাজ হেভি আন্ডারগ্রোথ রেফার টু? হেভি আন্ডারগ্রোথ কাকে বলা হয়েছে? হেভি আন্ডারগ্রোথ রেফার্স টু হেভি বুশেস অ্যান্ড স্মল প্ল্যান্টস। সে হেভি আন্ডারগ্রোথ বলতে সে ঘন ঝোপঝাড় এবং ছোট ছোট গাছ এগুলোকে বলা হয়েছে। 46 থেকে হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার্স প্লেসড? ওই সৈন্যটা পা গুলো কোথায় রাখা ছিল? দ্য সোলজার্স ফিট আর প্লেসড অ্যামং দ্য ফ্লাওয়ার্স। সৈন্যটা পা গুলো ছিল ফুলের মাঝখানে। 47 থেকে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। এটা কবিতার লাইন, এক্সপ্লেন। এই লাইনটা ব্যাখ্যা করো। দ্য সোলজার স্মাইল ইজ ইনোসেন্ট জেন্টেল উইদাউট গিল এক্স্যাক্টলি লাইক অ্যান ইনফ্যান্ট স্মাইল। সৈন্যটা হাসি ছিল নিষ্পাপ ভদ্র, তাতে কোনো ছলনা বা অভিনয় নেই, একদম ছোট শিশুর মতো নিষ্পাপ একটা হাসি। 48 থেকে হোয়াট ইজ সিন ইন দ্য সাইড অফ দ্য সোলজার? সৈন্যটার শরীরে একটা পাশে কি দেখা যাচ্ছে? 2 red holes আর সিন ইন দ্য সাইড অফ দ্য সোলজার। ওই সৈন্যটার শরীরে একটা পাশে দেখা যাচ্ছে দুটো লাল ফুটো বা দুটো লাল গর্ত। 49 থেকে হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু? সে রুক্ষ ঝড়ো বাতাস কি করে? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রুক্ষ ঝড়ো বাতাস মে মাসের সুন্দর ফুলগুলোকে ঝরিয়ে দেয়। 50 থেকে হোয়াট শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে? মে মাসে সুন্দর ফুলের কুঁড়িগুলোকে ঝরিয়ে দেয় কে? সেই একই কথাই আবার লিখবে 49 দাগের মতো লিখবে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এই বাক্যটা আবার 50 দাগেও লিখে দেবে। 51 থেকে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড? সূর্যের যে উজ্জ্বল সোনালী রং সেটা মৃদু হয়ে যায়, ঢাকা পড়ে যায় কিভাবে? দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউডস। সূর্যের উজ্জ্বল সোনালী রং ঢাকা পড়ে যায় মেঘের দ্বারা। 52 থেকে হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ ইন সনেট নাম্বার 18? উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ মৃত্যু কি বড়াই করে বলবে না? ডেথ শ্যাল নট ব্র্যাগ দ্যাট দ্য পোয়েটস ফ্রেন্ড লিভস ইন হিজ সেড। মৃত্যু কখনো বড়াই করে বলবে না যে কবির বন্ধু নাকি তার ছায়াতে বাস করে। 53 থেকে হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য ফ্রেন্ড ইটার্নাল? কবির বন্ধুর সৌন্দর্যকে চিরন্তন বানাবে কে বা কোন জিনিস? দ্য পোয়েটস ইমমর্টাল ভার্স উইল মেক দ্য ফ্রেন্ডস বিউটি ইমমর্টাল। কবির যে অমর কবিতা সেটা তার বন্ধুর সৌন্দর্যকে অমর বানাবে। 54 থেকে হুম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস ইন দ্য পোয়েম সনেট নাম্বার 18? সনেট নাম্বার 18-এ কবি কাকে অ্যাড্রেস করেছেন? দ্য পোয়েট অ্যাড্রেসেস হিজ ইয়াং ফ্রেন্ড ইন হিজ সনেট। তার সনেটে কবি অ্যাড্রেস করছেন তার যুবক বন্ধুটাকে। 55 থেকে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ? এই পোয়েট্রি অফ আর্থ এটা কেমন কবিতা? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট। পোয়েট্রি অফ আর্থ হচ্ছে একটা পেট্রাকান সনেট। 56 থেকে হোয়াট ডু দ্য বার্ডস ডু হোয়েন দে আর ফেন্ট উইথ দ্য হট সান? গরম রোদে যখন পাখিরা ঝিমিয়ে পড়ে তখন তারা কি করে? বিং ফেন্ট উইথ দ্য হট সান দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ। গরম রোদে ঝিমিয়ে পড়ে পাখিরা ঠান্ডা গাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে। 57 থেকে হোয়েন ডাজ দ্য গ্রাসহপার টেক দ্য লিড? ঘাস ফড়িং কখন গানের দায়িত্ব গ্রহণ করে? দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। ঘাস ফড়িং গানের দায়িত্ব গ্রহণ করে গরমের আনন্দের সময়। 58 থেকে হু হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস? তার আনন্দটাকে কখনো শেষ করে না কে? দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ঘাস ফড়িং কখনো তার গানের আনন্দটাকে শেষ করে না। 59 থেকে হু ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ উইন্ট্রি ফ্রস্ট? শীতের যে তুষারময় সন্ধ্যা সেখানে উষ্ণতার সঞ্চার করে কে? দ্য ক্রিকেটস শ্রিল মিউজিক ইনক্রিজেস দ্য ওয়ার্মথ। ঝিঁঝি পোকার যে তীক্ষ্ণ মিউজিক সেটাই সেই উষ্ণতার সঞ্চার করে। 60 থেকে হুইচ সিজন ডাজ দ্য সেস্টেট অফ সনেট অফ জন কিডস পোর্ট্রে? জন কিডসের যে সনেটটা আমরা পেলাম দ্য পোয়েট্রি অফ আর্থ, তার যে দুটো অংশ অক্টেভ আর সেস্টেট, ওই সেস্টেট মানে শেষ 6 লাইন, সেখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তর হবে দ্য সেস্টেট পোর্ট্রেস উইন্টার সিজন ইন কিডসের সনেট। জন কিডসের সনেটে সেস্টেট অংশটা রিপ্রেজেন্ট করে আমাদের সামনে শীতকালকে, উইন্টার সিজনকে। তো এইভাবে 60খানা কোশ্চেন ছিল। তো 60খানা শর্ট কোশ্চেন বা 60খানা এসে কিউ রেডি করে নাও। এখান থেকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তোমাদের 2-এর দাগটা প্রবলেমে ফেলবে না। 2-এর দাগ আমাদের 4খানা 8খানা প্রশ্নের উত্তর সামনা করতে হয় এবং 8 নাম্বার স্কোর করতে হয়, এবং তোমরা নিশ্চিন্তে এখানে 8-এ 8 পাবে, যাতে তোমাদের টার্গেট যার যা নম্বর দেওয়া আছে সেই টার্গেটে তোমরা ইজিলি পৌঁছাতে পারবে। বাকি থাকলো 4-এর দাগ গ্রামার, সেখানে 6টা ডু অ্যাজ ডাইরেক্টেড থাকে, তাই তো? তো সেই 6খানা গ্রামারের জন্য সবচেয়ে কম কতটা দেওয়া যায় বা কতটা কম পড়লে ওই 6খানা গ্রামার আমি অনেকটা সুনিশ্চিত থাকতে পারবো, ওখানে নাম্বারটাকে সিকিওর করতে পারবো, তার ভিডিও অতি শীঘ্রই আমি আপলোড করে দেবো। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সেই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।